আজকে আমাদের লেকচার 7টা স্টার্ট করছি। ফাইন্যান্স লেকচার 7। পার্টিসিপেন্টের সংখ্যা তো কমে গেছে দেখছি। আপনারা আগে তো অনেক বেশি জয়েন করতেন। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি, বাকিরা আস্তে আস্তে জয়েন করে নেবে। আমরা প্রথমে ব্যাংক হিসাব শুনতে পাচ্ছেন আপনারা? রাহাত ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে জি একটু কানেক্টেড থাকবেন সবাই। প্রথমে ব্যাংক হিসাবটা কি? মানে ব্যাংক হিসাব হচ্ছে এমন একটা হিসাব যার মাধ্যমে ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ একটা সম্পর্কের সৃষ্টি হয়। অর্থাৎ যে ডকুমেন্ট, যে দলিল বা যে প্রক্রিয়ার মাধ্যমে একজন গ্রাহক এবং একজন ব্যাংকারের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখে, আবার প্রয়োজনে অর্থ উঠায়। তো এই ব্যাংক হিসাবকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলতি হিসাব, একটা সঞ্চয় হিসাব, একটা মেয়াদি হিসাব, আর একটা বিশেষ ধরনের হিসাব। আমরা যদি দেখি চলতি হিসাবটা কি, অর্থাৎ যে হিসাবের মাধ্যমে দৈনিক যতবার ইচ্ছা ততবার অর্থ জমা করা যায় এবং যতবার ইচ্ছা ততবার অর্থ উঠানো যায়, তাকে আমরা বলছি চলতি হিসাব। এই চলতি হিসাব বেসিক্যালি করে থাকে হচ্ছে ব্যবসায়ীরা, যাদের প্রয়োজনে মানে যতবার ইচ্ছা ততবার তারা টাকা জমা করতে পারে বা অর্থ উত্তোলন করতে পারে যে কোনো মুহূর্তে। এই ধরনের হিসাবটাকে আমরা চলতি হিসাব বলি। মূলত এটা ব্যবসায়ীরা করে থাকে। আর যদি আমরা সঞ্চয় হিসাবে যদি দেখি, সঞ্চয় হিসাব হচ্ছে সাধারণত আপনার হচ্ছে যে মধ্যবিত্ত যে মানুষগুলো রয়েছে, যারা চায় যে তাদের আয়ের একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, অর্থাৎ অর্থ সঞ্চয় করার উদ্দেশ্যে এই ধরনের হিসাবটা করা হয়ে থাকে। আর মেয়াদি হিসাবগুলো হচ্ছে সাধারণত কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য। ধরেন আমি হজে যাব, তো হজে যাওয়ার জন্য আমি একটা চিন্তা করছি এই পরিমাণ টাকা আমি একটা এত বছর বা এত মাস পর্যন্ত রাখলে তো দেখা গেছে আমি সেটা ওই মাস শেষে আমি এই টাকাটা পাবো। এই ধরনের বিভিন্ন মেয়াদি হিসাবগুলো খুলে আর কি আমরা, সেটা 3 মাস মেয়াদি হতে পারে, 6 বছর মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, এরকম, যেগুলোকে আমরা ডিপিএস বলে থাকি, ডিপোজিট পেনশন স্কিম, এই টাইপের হিসাবগুলো। এরপরে বিশেষ ধরনের হিসাবটার মধ্যে এই যারা বিশেষ বিশেষ উদ্দেশ্যের জন্য, যেমন বৈদেশিক মুদ্রা হিসাব। ধরেন ফর এক্সাম্পল আমি বৈদেশিক মুদ্রা কালেক্ট করার চেষ্টা করি বা বৈদেশিক লেনদেন করি, তো এই জন্য আমি চাচ্ছি বৈদেশিক মুদ্রাগুলো সংরক্ষণ করার জন্য একটা অ্যাকাউন্ট করে রাখি। এগুলো হচ্ছে বিশেষ উদ্দেশ্যের জন্য আমরা করে থাকি। তো মূলত আমরা যদি ব্যাংক হিসাবটাকে দেখি, সেটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, মেয়াদি হিসাব বা বিশেষ ধরনের হিসাব। এখানে আবার কিছু বিস্তারিত দিল যে কোন ধরনের কিসের জন্য কি করা হয়। যেমন আমরা যদি দেখি চলতি হিসাবটার আমরা মূলত বারবার অর্থ জমা করা বা অর্থ উত্তোলন করার জন্য আমরা চলতি হিসাবটা করে থাকি। আর সঞ্চয় হিসাব ভবিষ্যতের সঞ্চয় করার জন্য। আর স্থায়ী আমানত হচ্ছে অধিক মুনাফা অর্জন করার জন্য, অধিক মুনাফা অর্জনের জন্য আমরা এই ধরনের হিসাবটা খুলে থাকি। আর চলতি হিসাবে প্রাথমিক জমা 500 টাকা, বর্তমানে 1000 টাকা। আর সঞ্চয় হিসাবে এটা 10 টাকা থেকে 100 টাকা, 500 টাকা বর্তমানে। আর স্থায়ী হিসাব ন্যূনতম কমপক্ষে 1000 টাকার নিচে এই হিসাব খোলা হয় না। তো এটা আপনার 10,000, 1 লাখ, 10 লাখ, 5 লাখ, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছর, 2 বছর, 5 বছর এরকম থাকে। চলতি হিসাবটা ওই যে বললাম যে ব্যবসায়ী শ্রেণীর আয় করে থাকে। আর সঞ্চয় হিসাব হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। আর স্থায়ী হিসাব হচ্ছে যাদের অনেক বেশি অর্থ রয়ে গেছে, অলস অর্থ পড়ে আছে, তারা এই ধরনের হিসাবটা করে থাকে। চলতি হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের আপনাকে ইন্টারেস্ট দিবে না। চলতি হিসাবের বিপরীতে ব্যাংক আপনার কাছ থেকে চার্জ নিবে। আর সঞ্চয় হিসাবে অল্প পরিমাণ আপনাকে ইন্টারেস্ট দিবে, আর স্থায়ী হিসাবে আপনাকে অধিক পরিমাণ ইন্টারেস্ট দিবে। আচ্ছা, এখানে কারো ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমার আছে ভাইয়া। জুনাইদ খান, রাহাত আর রিমন ভাই। আর কারো নাই? কিরণ সাহেব আপনার আছে? রাসেল ভাইয়ের আছে? না ভাইয়া নেই। আচ্ছা, তাহলে জুনাইদ খান, রাহাত ভাই, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে?
ঢাকা ব্যাংক আর বেসিক ব্যাংকে। ওরে বাবা, কি আপনি তো দেখি কি ব্যবসা ট্যাবসা করেন নাকি, দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট আপনার? না ভাইয়া, এগুলো স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুললেন আপনাকে একটা জমা বই দিল না, হ্যাঁ ভাইয়া, দিছে। যেখানে আপনার টাকা জমা দেওয়ার পরিমাণ, তারিখ, ব্যালেন্স এগুলো দেখা যায়, এরকম একটা বই দিছেন আপনাকে? হ্যাঁ দিছে ভাইয়া। আচ্ছা, ওইটাকে আমরা ব্যাংক পাসবই বলি। আচ্ছা, ব্যাংক পাসবই হচ্ছে কি, আপনি যখন সঞ্চয় হিসাব খুলবেন, তো খোলার পরে ব্যাংক আপনি যাতে টাকাগুলো ডিপোজিট করতে পারেন, ওই ডিপোজিটের টাকাগুলো আপনি হিসাব রাখার জন্য ব্যাংক আপনাকে একটা পাসবই দিবে। ওই পাসবইয়ের মধ্যে আপনি আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারিখ, টাকার পরিমাণ দিয়ে দিয়ে আপনি ব্যাংকে ওই 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 বইয়ের মাধ্যমে আপনি কি করবেন, ব্যাংকে টাকাগুলো ডিপোজিট করবেন। ব্যাংক আবার অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সেই হিসাবগুলো ব্যাংক রাখবে। এটাকে আমরা ব্যাংক পাসবই বলি। আবার অনেক সময় আমরা ব্যাংক হিসাব বন্ধ করে দিই। তো ব্যাংক হিসাব বন্ধ করার কয়েকটা কারণে ব্যাংক হিসাব বন্ধ হয়। ধরেন যিনি ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট যদি কখনো মারা যায়, তো সেক্ষেত্রে ওই ব্যাংক হিসাবটা বন্ধ করে দিবে। তো নমিনি থাকবে ব্যাংকে, যিনি ক্লায়েন্টের যে নমিনি আছে, নমিনি বলবে যে আমার উনি এরকম এরকম ডেথ হলো, মারা গেল, তখন নমিনিকে ওই টাকাগুলো সাবমিট করে ব্যাংক হিসাবটাকে বন্ধ করবে। এরপর হচ্ছে যখন শুনবে যে ক্লায়েন্ট মেন্টালি ডিসঅর্ডার, ক্লায়েন্ট মানসিকভাবে পাগল হয়ে গেছে, তো সেক্ষেত্রে উনি আর লেনদেন করার যোগ্যতা হারিয়ে ফেলছে। তো লেনদেন করার যোগ্যতা হারিয়ে ফেলার কারণে ওনার ব্যাংক হিসাব বন্ধ থাকবে। এরপরে মক্কেল যদি দেওয়ালিয়া ঘোষিত হয়, আদালত কর্তৃক মক্কেলকে যদি দেওয়ালিয়া ঘোষণা করা হয়, ধরেন মক্কেলের যা দায় ছিল তার সম্পদ দিয়ে তার দায় পরিশোধ করা যায় না, তাহলে ওই ব্যাংক হিসাবটা আদালত রিটেন করে নিবে, ওই টাকা দিয়ে আদালত চেষ্টা করবে দায় পরিশোধ করার। এরপরে আদালত কোনো কারণে নির্দেশ দিলে, যেমন আদালতের রাহাত সাহেব যদি কোনো ধরনের এমন একটা ক্রাইম করে বসে আছে যে যেটা আদালতের কাছে মনে হচ্ছে যে রাহাত সাহেবের ব্যাংক হিসাবগুলো ক্লোজ করা দরকার, তো সেক্ষেত্রে আদালত চাইলে ব্যাংক হিসাবটা ক্লোজ করতে পারে। সকালে অ্যাকাউন্টিং ক্লাস করছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো না আপনারা? হ্যাঁ ভাইয়া, বুঝতে। হ্যাঁ, এরপরে হচ্ছে ব্যাংক হিসাবে হস্তান্তর করার নোটিশ পেলে, যেমন হচ্ছে আমি চাচ্ছি আমার ব্যাংক হিসাবটা এটাকে আমি হস্তান্তর করে দিব। তো আমি আমার এখন এটা আমি চালাচ্ছি, এই অ্যাকাউন্ট আর আমি রাখবো না, এটা অন্য আরেকজন চালাবে, তো আমার নামে ক্লোজ হয়ে তার নামে এটা চালু হবে। এরপরে গভর্নমেন্ট থেকে যদি কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার করলো, তাহলে আপনার ব্যাংক হিসাবটা বন্ধ থাকবে। এরপরে আমাদের একটা কেওয়াইসি ফর্ম, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেওয়াইসি ফর্ম হচ্ছে ব্যাংক এই আবেদন পত্রের সাথে ব্যাংকে যিনি হিসাব করবে ওনার বিস্তারিত বিবরণ দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্মটাকে আমরা বলছি কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি পূর্ণরূপ হচ্ছে নো ইউর কাস্টমার। ওনার কাস্টমার বা ওনার ক্রেতা, ওনার ক্লায়েন্ট, গ্রহীতা, অর্থাৎ আমার কাছে যে হিসাব খুলছে তার সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারছি এই ফর্মের মধ্যে। সেই ফর্মে ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওনার লেনদেনের উৎস, উনি কি করে না করে, ওনার এনআইডি, ওনার ফাদার এনআইডি বা মাদার এনআইডি, এই ধরনের বিস্তারিত তথ্যগুলো এখানে থাকে, যেটাকে আমরা কেওয়াইসি ফর্ম বলি, যার পূর্ণরূপ হচ্ছে নো ইউর কাস্টমার। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই জিনিসটা পরীক্ষায় আমাদেরকে রিটেনও আসতে পারে, আবার এমসিকিউ তো আসতে পারে। আমাকে একটু সময় দিবেন একটু।
হ্যাঁ, হস্তান্তরযোগ্য ঋণের দলিল এটা হচ্ছে নেগোশিয়েবল সার্টিফিকেট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো পরীক্ষা অনেক সময় আসে যে কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়, বা হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি। হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা অবাধে হস্তান্তর করা যায়, কোন ধরনের শর্ত ছাড়া যেটা অবাধে হস্তান্তর করা যায় এবং যার মাধ্যমে ওই দলিলের মালিকানা হস্তান্তরিত হয়, এটাকে আমরা বলছি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হ্যাঁ, আর হস্তান্তরযোগ্য ঋণের দলিল যদি কেউ সাদা কাগজও করে, তো সেক্ষেত্রে অবশ্যই তা স্ট্যাম্প যুক্ত হতে হবে। যেমন সরকারি স্ট্যাম্প দেখেছেন, স্ট্যাম্প গুলো দেখছেন সরকারি 50 টাকা, 100 টাকা, 100 টাকার স্ট্যাম্প। জি ভাইয়া হ্যাঁ, ওই স্ট্যাম্প গুলো থাকবে এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলে। আর দলিলে অবশ্যই শর্তহীন হবে, এখানে কোনো ধরনের শর্ত থাকবে না, যেটা অবাধে হস্তান্তরযোগ্য হবে। এখন আমরা কয়েকটা হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো নিয়ে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে প্রতিজ্ঞাপত্র বা অঙ্গীকার পত্র, এটাকে প্রমিসরি নোট বলে থাকি আমরা ইংলিশে। তো প্রতিজ্ঞাপত্র আর অঙ্গীকার যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ধরেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে প্রমিস করছে বা অঙ্গীকার করছে যে উনি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ উনি কি পরিশোধ করে দিবে, এটাকে বলছে প্রমিসরি নোট বা প্রতিজ্ঞাপত্র। আর বিনিময় বিল হচ্ছে কি, বিনিময় বিল হচ্ছে আমরা যখন বৈদেশিক বাণিজ্য করে থাকি আমদানি রপ্তানির ক্ষেত্রে, যখন আমদানি কারকের পক্ষ হয়ে ব্যাংক রপ্তানি কারককে নিশ্চয়তা দেয় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমদানি কারকের পক্ষ হয়ে ব্যাংক কি করবে, পরিশোধ করবে, সেটাকে আমরা বলছি বিনিময় বিল। তো এই বিনিময় বিল ইচ্ছা করলে বার্তার মাধ্যমে হস্তান্তর করতে পারে। রপ্তানি কারকের যখন পণ্যের অর্থের প্রয়োজন হবে, তখন রপ্তানি কারক এটাকে বার্তার মাধ্যমে কি করতে পারবে, অর্থ ভাঙিয়ে নিতে পারবে। এরপরে ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট হচ্ছে কোনো ব্যাংকের অন্য কোনো শাখাকে বা অন্য কোনো ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের যে নির্দেশটা দেয়, সেটাকে আমরা বলছি ব্যাংকের আজ্ঞাপত্র। অর্থাৎ কোন একটা ব্যাংক যখন কোন একজন ব্যক্তিকে কোন একটি ব্যাংকের পক্ষ থেকে কোন একটি ব্যাংক কোন একটি শাখাকে, যেমন ধরেন সোনালী ব্যাংক, এটা হচ্ছে ধরেন কি বলবো ঢাকার কোন একটা শাখা, ধরেন কাউরান বাজার শাখা, সেটা যদি চট্টগ্রামের কোন একটা শাখাকে বলে যে অমুক ব্যক্তিকে এই পরিমাণ টাকা দেন, তো সেটাই সে যে অর্ডারটা দিচ্ছে সেটাকে আমরা বলছি ব্যাংক ড্রাফট বা ব্যাংকের আজ্ঞাপত্র। এরপরে ভ্রমণকারী চেক। ভ্রমণকারী চেক হচ্ছে কি, ভ্রমণকারী যখন মানে একটা দেশ থেকে আরেকটা দেশে ভ্রমণ করে, তখন ওনার দেখা গেছে ওই দেশে অর্থের প্রয়োজন হয়, তো উনি তো ওই দেশের টাকা নাও নিয়ে যেতে পারে, তো উনি কি করবে, এই দেশের কোন একটা টাকায় এই দেশের টাকায় ওই ব্যাংকে কি করবে, টাকাটা ডিপোজিট করবে। তো ডিপোজিট করে দেওয়ার পরে এই ব্যাংক ফরেন কোন একটা ব্যাংকে বা কোন একটা শাখাকে কি করবে, অর্ডার করবে যে এই ব্যক্তিকে এই পরিমাণ অর্থ আপনি দিয়ে দেন। তো ওই যে এই ব্যাংক যে চেকটা ইস্যু করে, সেটাকে আমরা বলছি ভ্রমণকারী চেক। এরপরে ব্যাংক নোট। ব্যাংক নোট হচ্ছে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নোটগুলো ইস্যু করে থাকে, সেই নোটগুলোকে আমরা ব্যাংক নোট বলি। এগুলো অবাধে হস্তান্তরযোগ্য, এগুলোর মাধ্যমে আমরা এই লেনদেন নিষ্পত্তি করে থাকি। এগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে সবার নিকট গ্রহণযোগ্য হচ্ছে ব্যাংক নোট, বাকিগুলো বিনিময়ের মাধ্যম। ব্যাংক নোটটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এরপরে ট্রেজারি বিল। ট্রেজারি বিল ইস্যু করে থাকে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিল ইস্যু করে থাকে। সরকারের যখন অর্থের প্রয়োজন হয়, তখন স্বল্প সময়ের জন্য সরকার ট্রেজারি বিল বিক্রি করে জনসাধারণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এরপরে ঋণপত্র। ঋণপত্র বলতে এখানে জামানতবিহীন যে ঋণের দলিল বড় বড় প্রতিষ্ঠান যেটা ইস্যু করে থাকে, আমরা সেটাকে বলছি। এটার আরেকটা নাম হচ্ছে ডিবেঞ্চার। এখানে মূলত ডিবেঞ্চারকে বোঝানো হচ্ছে। তো ডিবেঞ্চার হচ্ছে যেগুলো জামানতবিহীন, সাধারণত যেসব প্রতিষ্ঠানের সুনাম অনেক বেশি, সে ধরনের প্রতিষ্ঠানগুলো এই ডিবেঞ্চার গুলো ইস্যু করে থাকে। আর চেক হচ্ছে কি, বিনিময় বিলটা কি ওই পত্রপত্রের মতো? বিনিময় বিলটা হ্যাঁ অনেকটা পত্রের মতো। এটা আমি এটাকে ঠিক এক্সাক্ট পত্র বলা যাবে না। বিনিময় বিলটা যদি আমরা আরেকটু বলি, আমি একটু আমদানি রপ্তানি দিয়ে বুঝালাম আর কি, এখানে আদেশটা আর আদিষ্ট দিয়ে বুঝাইছে আর কি। ধরেন যেমন আপনার রপ্তানি কারক, উনি যদি আদেশটা হয়, তো আমদানি কারক হচ্ছে আদিষ্ট। তো বিনিময় বিলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন
অন্য কারো কাছে টাকা পাই, তখন উনি যদি বলে আমি আপনাকে 3 মাসের মধ্যে এই টাকা পরিশোধ করব, সেটার জন্য উনি কি করলো, আমাকে একটা লিখিত দলিল দিল যে আমি অমুকের কাছে আমি 3 মাস পরে এই পরিমাণ টাকা আমি দিব। এটা দিয়ে যখন উনি সিল আর স্বাক্ষর দিবে, তখন এটা একটা বিলে পরিণত হবে। তো এখন এই বিলটা আমার যদি ইমিডিয়েট টাকার প্রয়োজন হয়, তখন আমি যদি কোনো ব্যাংকের কাছে যাই, তো ব্যাংক বার্তার মাধ্যমে এই বিলটা রেখে আমাকে টাকাটা পরিশোধ করবে। তো আমি এটা অনেকটা ওই যে আপনার আমদানি রপ্তানি কারকের হয়ে বুঝালাম আর কি। প্রত্যয়পত্র এক প্রকার বিনিময় বিল। জি ভাইয়া, ভ্রমণকারী চেকটা ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, ভ্রমণকারী চেক হচ্ছে, যেমন ধরেন এখানে কে আছেন, ধরেন রিমন ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি। ধরেন বান্দরবান হচ্ছে একটা আলাদা রাষ্ট্র, ঠিক আছে? জি ভাইয়া। বান্দরবান কি, হ্যালো, শুনতেছি ভাইয়া, বলেন। জি ভাইয়া শুনতেছি। বললাম বান্দরবান হচ্ছে একটা আলাদা রাষ্ট্র, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমি ঢাকা থেকে বান্দরবনে যাব, মানে বাংলাদেশ থেকে বান্দরবনে যাচ্ছি, তো এখন বান্দরবনে যেহেতু আলাদা রাষ্ট্র, তো তাদের টাকা তো আর বাংলাদেশের টাকা একরকম হবে না। জি ভাইয়া। তাদের কিছু টাকা আছে, আবার ডলারের কিছু ব্যাপার আছে। তো আবার আমি যে এখান থেকে এই পরিমাণ টাকা নিয়ে সেখানে যাব, আমার একটা রিস্ক আছে না? এই টাকাগুলো যদি মাঝপথে চুরি হয়, তখন আমি কি করব? জি ভাইয়া। তো এখন আমি করলাম কি, এইখানের কোন একটা ব্যাংকের কাছে আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে দিলাম। জমা করে দিয়ে বললাম যে আপনি ওই দেশের ওই বান্দরবানের কোন একটা ব্যাংক অর্ডার করেন, যে আমি যাতে যদি সেখানে গিয়ে এই চেকটা দেখাই, তো সে আমাকে যাতে এই অর্থটা পরিশোধ করে। তো এই ব্যাংক আপনাকে তো মুখে মুখে আর বলবে না, একটা চেক তো ইস্যু করবে আপনার নামে, যে এই পরিমাণ বান্দরবনের টাকা যাতে আপনাকে তারা পরিশোধ করে। তা আপনি গিয়ে যখন ওই বান্দরবনে ওই ব্যাংকের কাছে গেলেন, গিয়ে যখন এই চেকটা দেখালেন, তখন ব্যাংক আপনাকে বান্দরবনের ওই দেশীয় টাকা আপনাকে পরিশোধ করলো। এটা হচ্ছে ভ্রমণকারী চেক। এটা কি ভাইয়া ওই যে মানে দেশের ব্যাংকের সাথে অন্য দেশের ব্যাংকের কি ওদের কি হ্যাঁ, মানে এটা একটা দেশের সাথে কন্ট্যাক্টের অন্য দেশের মাধ্যমে? ব্যাংকের সাথে এই আপনার হচ্ছে চুক্তি থাকে এরকম। এই টাকা পাঠানোর যে এই সিস্টেম গুলো আছে, মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন, এর মাধ্যমে টাকাগুলো পরিশোধ করা হয়। জি ভাইয়া। ওই ব্যাংকে শাখা থাকতে হবে এমন কোনো কথা নাই। এটাকে ওই যে আমরা সুইফট বলি না, সুইফটের মাধ্যমে দেয় আর কি। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, চেকের মধ্যে। ব্যাংক ব্যাংক আজ্ঞাপত্র, এটা একটু আবার বলুন, 3 নাম্বারটা। আচ্ছা, ব্যাংকের আজ্ঞাপত্র হচ্ছে কি, ধরেন ব্যাংক ব্যাংকের কোন একটা শাখাকে বলছে যে অমুক ব্যক্তিকে এই পরিমাণ টাকা পরিশোধ করেন, সেটাকে আমরা বলছি ব্যাংকের আজ্ঞাপত্র। ধরেন আপনার এই রাহাত ভাই, জি ভাইয়া। আচ্ছা আপনার ধরেন ঢাকা ব্যাংক কোন ব্রাঞ্চে আপনার শাখা, আপনার এই অ্যাকাউন্ট? চকরিয়া ভাইয়া, কক্সবাজার। বাড়ি চকরিয়া আপনার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন ধরেন চকরিয়া, ধরেন বহদ্দারহাট একটা শাখা আছে। এখন আপনি চকরিয়া শাখা বহদ্দারহাট শাখাকে বলছে যে অমুক ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণে অর্থ পরিশোধ করেন। এই যে একটা যে অর্ডার দিচ্ছে, একটা যে আদেশ করছে, এটাকে আমরা বলছি ব্যাংক ড্রাফট। জি রিমন ভাইয়া। ভাই, জি বুঝছি ভাইয়া। ঠিক আছে? আর জি। বাকিদের কোনো প্রশ্ন নাই, বাকিরা সব বুঝতেছে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে চেক। চেক হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহক অর্ডার করছে ব্যাংকে, শর্তহীন। অর্থাৎ আমি লিখিতভাবে আমার ব্যাংকে, আমার যেখানে যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকে আমি গ্রাহক হিসেবে অর্ডার করছি, যে শর্তহীন, কোনো ধরনের শর্ত নাই, আপনি আমাকে এত টাকা দেন, আপনি আমাকে বা অমুককে এত টাকা দেন আমার পক্ষ হয়ে। যেমন চেকের মধ্যে যদি আমরা কোনো ব্যক্তির নাম লিখে দিই, তাহলে ওই ব্যক্তি গিয়ে চেকটা দিলে ব্যাংক টাকা দিচ্ছে না? হ্যাঁ ভাইয়া, দিচ্ছে। এটা হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের অর্ডার, গ্রাহকের আদেশ, শর্তহীন লিখিত একটা আদেশ, যেটা ব্যাংক পাওয়া মাত্র যাতে কি করে, ওই গ্রাহককে টাকা পরিশোধ করে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝছি।
দেখি বলেন তো একেবারে নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না? প্রাইস বন্ড, ভ্রমণকারী চেক, স্বল্প নোটিশে ফেরতযোগ্য ঋণ। স্যার তো দেখা যাচ্ছে। পে অর্ডার হবে ভাইয়া। স্বল্প ফেরতযোগ্য ঋণ। লিমন ভাই, জি ভাইয়া। আচ্ছা এখানে খেয়াল করেন যে বললো যে নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না। দেখেন, আপনার ভ্রমণকারী চেক এটা আমরা ট্রান্সফার করছি, প্রাইস বন্ড এটা আমরা ব্যাংকে গেলে টাকা দিয়ে দিচ্ছে, পে অর্ডার ব্যাংকে যাচ্ছে টাকা দিচ্ছে, স্বল্প নোটিশে ফেরতযোগ্য ঋণ এটা ব্যাংকে গেলে আপনাকে ব্যাংক টাকা দিবে না এই নোটিশের টাকা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি জি। ভাই এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আপনি সাথে আমার 3 মাস মেয়াদি ওই আমি ঋণ নিলাম আর কি আপনার কাছ থেকে। ধরেন এটা হচ্ছে ওই যে আমরা কল মানি মার্কেট বলি না, যেখানে 7 দিন সর্বোচ্চ 7 দিনের জন্য ঋণ দিয়ে থাকে জি জি ভাইয়া, ভাইয়া। এক ব্যাংক আরেক ব্যাংকে, এগুলোকে আমরা বলছি স্বল্প নোটিশে ফেরতযোগ্য ঋণ। বুঝছি। একটু লাইনে থাকবেন। আচ্ছা বলেন তো, পোস্টাল অর্ডার এটা কি হস্তান্তরযোগ্য ঋণ, হস্তান্তরযোগ্য ঋণের দলিল নাকি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল? হস্তান্তরযোগ্য। আবার বলুন, বুঝি নাই। পোস্টাল অর্ডার এটা কি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নাকি হস্তান্তর অযোগ্য? হস্তান্তর অযোগ্য অযোগ্য। হবে ভাইয়া। 500 টাকা এটা কি হস্তান্তরযোগ্য নাকি হস্তান্তর অযোগ্য? হস্তান্তরযোগ্য। আচ্ছা দাঁড়ান, আমি কয়েকজনকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি। নুসরাত জাহান আছেন আপনি? নুসরাত জাহান জি ভাইয়া। আপনি আছেন? জি। আপনি কি আজকে জয়েন করলেন নাকি? আগে না, আপনার সাথে আমার কখন আগে ক্লাস হয়েছে? না হয় নাই, আমি এর আগের সপ্তাহে জয়েন করছি। আপনার ওই আপনি 500 টাকা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, এই 500 টাকার আপনার পকেটে যেহেতু 500 টাকা আছে, আমি ধরে নিলাম আর কি আপাতত, এই 500 টাকার মালিক জি, কে? আমি। আচ্ছা, এখন ওখানে লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। তাহলে এখন আমি চাইলাম, আপনি আমাকে দিবেন? না, দিব না। তো ওখানে তো লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকবে। তাহলে এটা দ্বারা আপনি কি বুঝেন? ওইটার বাহক তো আমি, মানে ওইটা এখন আমার। আচ্ছা, ওখানে যে ওটার বাহক যে আপনি, আপনার নাম লেখা আছে? না, আচ্ছা, ওখানে কোনো একজন ব্যক্তির নাম লেখা থাকে, আপনি টাকাটা উল্টান, টাকাটা বা আপনার এখনো যদি হাতে আপনি আপনার সামনে কোনো টাকা আছে কিনা, 5 টাকা 10 টাকা কোনো টাকা থাকলে আপনি খুলে দেখেন যে ওখানে কোনো একজন ব্যক্তির নাম লেখা থাকে। টাকা।
আপনি চেক করে দেখেন কোন একজন ব্যক্তির, বাকিরা যারা আছেন তারাও চেক করতে পারেন, কারো কাছে যদি টাকা থাকে তো সেটা যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যেই টাকা হোক না কেন সেখানে কোন একজন ব্যক্তির নাম লেখা থাকে। জি ভাইয়া আছে। নুসরাত জাহান, পেয়েছেন আপনি? হ্যাঁ, ফজলে নিশ্চয়ই। কবির ভাইয়া, হ্যাঁ, ফজলে কবির। গভর্নর নাম লিখে আছে ওখানে। ফজলে কবিরের নাম লেখা আছে। জি ভাইয়া। উনি জি। স্বাক্ষর দিয়েছে না নুসরাত জাহান? হ্যালো, হ্যালো। জি বললাম ওখানে ফজলে কবিরের স্বাক্ষর তো দেয়া আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এবং বাংলাদেশ ব্যাংক লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে। তার মানে হচ্ছে এই টাকার মূল মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আপনিও না আমিও না। এটার বাহক হচ্ছে আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যখনই চাইবে এই টাকা আপনার পকেট থেকে আপনি যেখানে জমিয়ে রেখেছেন কবরেও যদি দিয়ে দেন সেখান থেকে উঠে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এখানে চাহিবা মাত্র জি, ইহার বুঝছি বাহকে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখনই চাইবে তখনই আপনাকে দিয়ে দিতে হবে। এটার মূল বাহক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুঝছেন নুসরাত জাহান? তাহলে হচ্ছে কিন্তু টাকাগুলো আমরা অবাধে হস্তান্তর করতে পারি, এগুলো হস্তান্তরযোগ্য নোট। নাম বাংলাদেশ ব্যাংকের থাকলেও এগুলো আমরা অবাধে হস্তান্তর করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই যে দৈনন্দিন যে নিড গুলো আছে বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে হস্তান্তর অযোগ্য, যেগুলোকে আমরা অবাধে হস্তান্তর করতে পারি না, সেগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, যেমন পে অর্ডার। পে অর্ডার হচ্ছে কি, পে অর্ডারে একেবারে নির্দিষ্ট করে নাম দিয়ে দিচ্ছে এবং ওই ব্যক্তি ছাড়া এই টাকাটা আর আর কারো কাছে যাবে না, অর্থাৎ ওই ব্যক্তির অ্যাকাউন্টের মধ্যে এই টাকাটা জমা হয়। ব্যাংক যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য নির্দেশ দেয় এবং তার অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয় তখন সেটাকে আমরা বলছি পে অর্ডার। এই পে অর্ডারটা হস্তান্তর করা যাবে না। পে অর্ডার যে ব্যক্তির নাম উল্লেখ করছি সেই ব্যক্তির অ্যাকাউন্টে গিয়ে টাকাটা জমা হবে। ওইটা কি ভাইয়া শুধু মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে, নাকি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে? যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ওনার অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা অনেকটা দাগ কাটা চেকের মতো। ওই ব্যক্তির নাম লিখে দিয়ে, ধরেন সোনালী ব্যাংকে আমি পে অর্ডার করলাম, সোনালী ব্যাংক কি করবে, ধরেন রাহাত সাহেবের নাম দিয়ে দিবে। এখন ওই সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি এটা নিয়ে গেলে সেটা প্রথমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, আপনার নামে একটা ম্যানুয়াল অ্যাকাউন্ট, সেখানে এবার আপনি চেক লিখে আপনি টাকাটা উঠাবেন। তাহলে তো ভাই ওই 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 ব্যাংকে তো অ্যাকাউন্ট থাকতে হবে। না 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 না, ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না, এটা অটোমেটিক তারা একটা অ্যাকাউন্টে সাবমিট করবে আপনার নামে। আচ্ছা ভাইয়া। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর পোস্টাল অর্ডার হচ্ছে কি, আমরা যখন অনেক সময় ওই ডাকের মাধ্যমে যখন আমরা অর্থ প্রেরণ করে থাকি ডাকের মাধ্যমে, তো ওই ডাকঘর গুলো আপনার ধরেন আমি এই এই আমার সায়দাবাদ ধরেন কি বলে এই শাহবাগ ডাকঘরে যদি আমি টাকা ডিপোজিট করি, তো বললাম যে চকরিয়ার রাহাত ভাইয়ের ওখানে টাকাটা তাকে দিতে, তখন এই পোস্টাল অর্ডারে তখন শুধুমাত্র জুনাইদ খান রাহাত ভাই টাকাটা উঠাতে পারবে, আরেকজনকে আর অন্য কেউ তৃতীয় ব্যক্তি উঠাতে পারবে না। তো এই যে পোস্টালের মাধ্যমে আমরা মানি লেনদেনের এই যে অর্ডারটা করে থাকি টাকা আদান প্রদানের পোস্টালের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, সেটাকে আমরা বলছি পোস্টাল অর্ডার। এগুলো অবাধে হস্তান্তর করা যাবে না। এরপরে ফিক্সড ডিপোজিট।
আপনি কোনো ব্যাংকে এককালীন 10 লক্ষ টাকা জমা করে দিলেন, তো জমা করে দিলেন, এটা ফিক্সড ডিপোজিট। আপনাকে ব্যাংক ওই যে ডিপোজিটটা এফডিআর যেটা আছে সেটা আপনি আরেকজনকে মালিকানা করতে পারবেন না। এখানে আপনার যে নাম সে নামে টাকাটা উঠাতে হবে, এটা আপনি হস্তান্তর করতে পারবেন না। এরপরে সরকারি নোটের যে বিষয়টা আছে, সরকারি নোটের মালিক হচ্ছে সরকার, এটা কোনো বাংলাদেশ ব্যাংক না। তো সরকারি নোটগুলো আমরা হস্তান্তর করতে পারি, কিন্তু এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে ওই সরকারি নোটের মালিক সরকার। তো এখানে অন্যের মালিকানা পরিবর্তন হবে না, অন্য কেউ মালিক হবে না, এই নোটের সরকারি থেকে যাবে, সরকারের অর্থ সচিব। আর মানি অর্ডার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আমরা যখন এই পোস্ট অফিস বা কোনো ব্যাংকের থেকে এই কোনো ব্যক্তিকে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা এই গ্রাহক হিসেবে যখন আমরা টাকা পাঠানোর জন্য কি করে থাকি, অর্ডার করে থাকি, তখন সেটাকে আমরা বলছি মানি অর্ডার। ওই মানি অর্ডারের আবার লিমিটেশন আছে, যে বাংলাদেশে এই মানে সর্বোচ্চ 5,000 টাকার হতে পারে, এর বেশি মানি অর্ডার করতে পারে না। এর বেশি যদি টাকা পাঠাতে হয় তো ব্যাংক ড্রাফট করতে হবে। মানি অর্ডার পোস্ট অফিসে করে, পোস্টাল অর্ডার তো পোস্ট অফিসে করে, দুইটাই তাহলে এক হয়ে যাচ্ছে না? না, এখন ওই এখানে হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে। ধরেন যেমন ধরেন নগদ, এটা হচ্ছে ধরেন পোস্ট অফিসের একটা এজেন্সি, ঠিক আছে, এদের দ্বারা ধরেন আপনি নগদ দ্বারা যখন কাউকে টাকা পাঠাচ্ছেন, এটাকে আমরা বলছি মানি অর্ডার। বুঝতে পেরেছেন? সরাসরি পোস্ট অফিস না, পোস্ট অফিস কর্তৃক কোন ধরনের এজেন্ট থেকে এই টাকাটা পাঠাচ্ছে। জি ভাই। আর শেয়ার সার্টিফিকেট হচ্ছে শেয়ার মালিকদের দলিল। আমি যে শেয়ার কিনেছি সেই শেয়ার মালিকানার দলিল হচ্ছে আমার শেয়ার সার্টিফিকেট। তো আমি 100টা শেয়ার কিনেছি, 100টা শেয়ারের মালিক আমি, তো আমার এই মালিকানা ট্রান্সফার হবে না। আর প্রত্যয়পত্র হচ্ছে আপনার, এটা তো আপনারা জানেনই, আমদানি রপ্তানি নিষ্পত্তি করার জন্য আমরা এই প্রত্যয়পত্রটা ইস্যু করে থাকি। তো এই প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারক কি করে থাকে, ব্যাংকের পক্ষ থেকে কি করে এই আমদানিকারকের পক্ষ থেকে ব্যাংক রপ্তানিকারককে অর্থ পরিশোধ করে। আর আইও টু ইউ হচ্ছে আমি তোমার কাছে ঋণী, এটা হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলে যে আমি ওনার কাছে এই পরিমাণ টাকা পাই, বা ওনার কাছে আমি এই পরিমাণ টাকা পাওনা আছে, বা আরেকজন বলছে যে আমি এই পরিমাণ টাকা উনি আমার কাছে এই পরিমাণ টাকা পাই। এই ধরনের যে ডকুমেন্টটা আমরা করে থাকি সেখানে ঋণদাতার ঠিকানা, ঋণের পরিমাণ, পরিশোধের সময়সীমা ইত্যাদি উল্লেখ থাকে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা হচ্ছে কি করে থাকি, লেনদেন নিষ্পত্তি করে থাকি, কিন্তু ক্রেডিট কার্ডের মালিকানা পরিবর্তন হবে না। কেউ একজন আপনাকে যদি বলে যে ধরেন ভাই আপনি আমার ক্রেডিট কার্ডটা রাখেন, আপনি আমাকে এই পরিমাণ টাকা দেন, তো ক্রেডিট কার্ড কিন্তু উনারই রয়ে গেছে, এই ক্রেডিট কার্ড আপনার হয় নাই। এই আর কি। সরকারি নোটে কার স্বাক্ষর থাকে বলেন তো? অর্থ সচিবের। ভাই অর্থ সচিবের। আর ব্যাংক নোটে? গভর্নর। আচ্ছা, এখন যে কোনো একজন বলবেন, দাঁড়ান আমি জিজ্ঞেস করি। আনিকা আছেন? জি ভাইয়া। আছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করছেন তো নাকি? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পড়াশোনার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ধরেন 5 টাকার নোট, 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে বলেন তো? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। 5 টাকার নোটে? মেবি। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে তৈয়বা, তৈয়বা আছেন? ভাইয়া। বাংলাদেশ এই আপনি 5 টাকা দেখেছেন? হ্যাঁ। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের। আচ্ছা, আমার জানা মতে 5 টাকার নোট হচ্ছে সরকারি নোট, অর্থ সচিবের থাকে ভাইয়া। অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 5 টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 1 এগুলো টাকা হচ্ছে 2 টাকা সরকারি নোট না? 1 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, এগুলো সরকারি নোট, এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর 5 টাকার উপরে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা,
এগুলো হচ্ছে আপনার 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলোতে স্বাক্ষর থাকে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশের সর্বোচ্চ টাকার মান কত বলেন তো? 1000। 1000। ফৌজিয়া ঋতু, ফৌজিয়া ঋতু আছেন? রাসেল ভাই? ভাই আছে। বাংলাদেশে 1000 টাকার নোট আপনি দেখেছেন? জি ভাই। আচ্ছা বলেন তো এটা কবে আসছে বাংলাদেশে? কবে আসছে তো মনে নাই কোন সালে? ভাই, বলতে পারলাম না। আচ্ছা ধরেন আপনাকে 4টা অপশন দেওয়া হলো, 2008, 2010, 2009, 2007। 2009 মেবি। আচ্ছা, এই আপনারা এই ম্যাপে করতে করতে পরীক্ষায় ভুলগুলো করে আসেন, ঠিক না? ছেড়েও আসতে পারেন না, আবার না দাগালেও কি খারাপ জি লাগে। ভাইয়া। 2008 জি ভাইয়া। সালে 2008 সালে বাংলাদেশে এই 1000 টাকার নোট আসে। এর আগে সর্বোচ্চ নোট ছিল 500 টাকা। আর সবচেয়ে বড় নোট কোনটা বলেছিলাম পৃথিবীতে? কাতারের মনে হয় এটা। কাতারের না, আপনার সবচেয়ে বড় নোট হচ্ছে জিম্বাবুয়েন ডলার, 100 ট্রিলিয়ন ডলার। 100 ট্রিলিয়ন ডলার জিম্বাবুয়ের সর্বোচ্চ নোট। কত? 100 ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, এবার বাংলাদেশে ট্রিলিয়নের কত হিসাবটা হবে? কিভাবে করবেন? 10 লাখে 1 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এই 100 ট্রিলিয়ন ডলার। বুঝতে পেরেছেন? 100 ট্রিলিয়ন ডলার। আর একেবারে কম টাকা হচ্ছে কুয়েতের টাকা, মানে 10 দিনার সর্বোচ্চ। কিন্তু মুদ্রার মান বলি নাই আমি, টাকা বলছি। মান যদি বলি তো কুয়েতি দিনার হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। ওদের সর্বোচ্চ টাকা হচ্ছে 10 দিনার। 10 দিনার মানে অলমোস্ট বাংলাদেশি টাকায় আপনার কত? আমি যদি অন এন এভারেজে 300 টাকা করে ধরি, 300 গুণ 10, 3000 টাকা। আচ্ছা এখন আমরা এই চেকটা দেখবো, বিভিন্ন প্রকার চেক। আমাদের আজকের লেকচারটা শর্ট লেকচার, লেকচার ছোট। হ্যাঁ, চেককে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহক চেক, আর একটা হচ্ছে হুকুম চেক। বাহক চেকের মধ্যে বলা হচ্ছে যে, অর্থাৎ যে ব্যক্তি চেকটা বহন করবে তাকে টাকা পরিশোধ করবে ব্যাংক। এখানে কোনো ফ্যাক্টর না, কে নিয়ে যাচ্ছে, যে এই চেক যার কাছে থাকবে সেই চেকের মালিক, সেই চেক বহন করে সেই টাকা উঠাতে পারবে। আর হুকুম চেক হচ্ছে এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকবে এবং নাম উল্লেখ করে দেওয়ার ব্যতীত, ওই নাম ব্যতীত অন্য কেউ এই টাকা উত্তোলন করতে পারবে না। এটাকে আমরা বলছি হুকুম চেক। ভাইয়া, জি ভার্সিটিতে কি এই ফিনান্স থেকে সেকেন্ড পেপার থেকেও কোশ্চেন হয়? জি 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 সেকেন্ড পেপার আমাকে এক থেকে বড় ভাইয়া বলেছিল যে ফিনান্সে নাকি সেকেন্ড পেপার থেকে কোশ্চেন হয় না, শুধু ফার্স্ট কোয়েশ্চেন পেপার। হয়। কোয়েশ্চেন হয়, যেমন ধরেন আপনার যদি আমি যদি অনুপাত আকারে বলি, ধরেন 10টা কোয়েশ্চেন, তো 10টার মধ্যে ধরেন 7টা ফিনান্স থেকে, 3টা ব্যাংকিং থেকে। আমাকে বলেছিল যে সেকেন্ড পেপার নাকি পড়তে হবে না, এই সেজন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা এটা হয়তো উনি এই হয়তো ভুল বলবো না, মানে হয়তো মিস্টেক হয়েছে। ওই ভাইয়াও ঢাকা ভার্সিটিতেই পড়ে, তো ওই ভাইয়া বলেছিল। আচ্ছা এটা হয়তো উনি ভুলে বলে ফেলছে আর কি। আমি যদি এই যেমন একটু লাইনে থাকেন। গতবার তো ভাইয়া 3-4টার উপরে আসছে ব্যাংকিং। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আমি যদি 2018-19 সালের প্রশ্নটা দেখি,
এখন আমার সামনে যেটা আছে আর কি, যেমন এখানে এই যে একটি পে অর্ডারের মেয়াদ কতদিন, দ্বৈত বীমার ধারণা প্রয়োগের ক্ষেত্র, জেটিসন কি, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি। এই যে এগুলো সব ব্যাংকিং থেকে, এই যে আমি এখান থেকে বলছি, এটা অবশ্য আমার লেখা বই, এখন মার্কেটে নাই। এইখানের আপনার হচ্ছে 2018-19 সালের প্রশ্ন থেকে বললাম আমি এখন এগুলো। তো এগুলো তো ব্যাংক থেকে আসে, বুঝছেন, ব্যাংক পার্ট থেকে আসে, আসে না তা না, আসে, এই 4-5টা আসে আর কি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝছি ভাইয়া, ওটাই কনফিউশন ছিল যে আসলে কি পড়তে হবে কি হবে না। না না, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে ওই ফাইন্যান্স থেকে কোয়েশ্চেন বেশি আসে, ব্যাংকিং থেকে কম আসে, কিন্তু আপনার এডমিশন টেস্ট যেহেতু, আপনাকে অবশ্যই দুইটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। জি ভাইয়া। তো যেটা আমরা বলছিলাম যে বাহক চেক আর হুকুম চেকের মধ্যে আপনার হচ্ছে বাহক চেক আর হুকুম চেকের মধ্যে আমরা যদি কর্নারে আর এভাবে দুইটা দাগ কেটে দিই, তো দাগ কেটে দিয়ে যদি আমরা সেখানে কোনো ব্যাংক হিসাবের নাম বা কোনো ব্যক্তির নাম লিখে দিই, তাহলে সেটাকে আমরা দাগ কাটা চেক বলছি। ওই দাগ কাটা চেকের অর্থ শুধুমাত্র ব্যাংক হিসাবে জমা হবে, এটা কেউ নগদে উঠাতে পারবে না এই টাকাটা। আমরা যদি একটু দেখি, ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা চেক, ধরেন এখানে ডেট, ধরেন এখানে টাকার অঙ্ক, ধরেন এখানে ধরেন সিগনেচার, এই যে একটা সিগনেচার দিলাম। এখন এই চেকটার উপরে যদি আমরা যদি এখানে আর এই দুটো দাগ দিই এবং দাগ দিয়ে ধরেন লিখে দিলাম যে কোন একজন ব্যক্তির নাম, ধরেন রহিম লিখলাম, ধরেন রহিম এভাবে লিখে দিলাম। এখন এই টাকাটা কেউ নগদ উঠাতে পারবে না। কেউ যদি এই টাকাটা ব্যাংকে জমা দেয়, তো রহিমের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে এটা জমা হবে। এটাকে আমরা বলছি দাগ কাটা চেক, উপরে দাগ কেটে দেওয়া। ওইটার জন্য কি যে ব্যাংকের চেক দিবে ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে নাকি হ্যাঁ অন্য ওই ব্যাংকে, হ্যাঁ ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন আপনি আপনার সিকিউরিটির জন্য এভাবে করলেন, ধরেন আপনার সোনালী ব্যাংক আছে না, আপনার যে ওই রাহাত ভাই, আপনার যে ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো ঢাকা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম আর নাম্বার দিয়ে দিবেন, তো চেকটা ওভাবে ইস্যু হবে। তো চেকটা যদি প্রতিমধ্যে কেউ হারিয়েও ফেলে, নাও ফেলে, চেকটা যেই ঢাকা ব্যাংকের কাছে যাবে, ওই যে আপনার নামে আপনার অ্যাকাউন্টে ওটা ডিপোজিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা বললাম যে ওই বাহক চেক হচ্ছে কি, যে কেউ এই চেক বহন করবে, যেই বহন করবে তাকে টাকা দিবে। আর হুকুম চেক হচ্ছে শুধুমাত্র যার নাম উল্লেখ থাকবে তাকে টাকা দিবে। আর দাগ কাটা চেক হচ্ছে কি, যে চেকের মানে বাম কোণে আর আড়িতে দুইটা সমান্তরাল দাগ থাকবে। যে তো হুকুম চেক হচ্ছে কি, ওই ব্যক্তির নাম উল্লেখ থাকবে, যে ব্যক্তির নাম উল্লেখ আছে শুধুমাত্র তাকে টাকাটা দিবে। আর আমরা বাহক চেক আর হুকুম চেককে আর এভাবে দুইটা দাগ টেনে এটাকে আমরা দাগ কাটা চেক বলতে পারি। আর কিছু আছে বিবিধ চেক, যেমন খোলা চেক, অর্থাৎ যে চেকের মধ্যে কোনো দাগ কাটা হয় না সেটাকে আমরা খোলা চেক বলছি। আর ফাঁকা চেক হচ্ছে কি, যেই চেকের টাকার অ্যামাউন্টটা থাকবে না। আর বাসি চেক হচ্ছে কি, চেক যেদিন লেখা হয়েছে, যে তারিখটা দেওয়া হয়েছে তার থেকে যদি 6 মাস অতিক্রম হয়ে যায়, অর্থাৎ চেকের বৈধতা হচ্ছে 6 মাস। অর্থাৎ কেউ যদি আজকে তারিখটা দিল আজকের, কিন্তু উনি যদি 6 মাসের মধ্যে এই চেকটা সাবমিট করে, তাকে টাকা পরিশোধ করবে। তো এই জন্য চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। তো 6 মাস অতিক্রম হয়ে গেলে সেটাকে আমরা বাসি চেক করি। আর প্রত্যায়িত চেক বলতে কি, ধরেন চেক প্রস্তুত হওয়ার পরে আদেশটা ব্যাংক কর্তৃক দেওয়ালিয়া হয়ে গেল, আদেশটার হিসাব বন্ধ করে দিল, তো এই ক্ষেত্রে এটাকে আমরা প্রত্যায়িত চেক বলছি। ভ্রমণ চেক হচ্ছে কি, ভ্রমণের জন্য, ভ্রমণের উদ্দেশ্যে যে চেকটা ইস্যু করা হয়।
আর মার্কেট চেক হচ্ছে বাজারে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য। বাজারে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আমরা যে চেকটা ইস্যু করছি সেটাকে আমরা বলছি মার্কেট চেক। আর মার্কেট চেকটা ভাই আরেকবার বলেন। আচ্ছা, আমরা এই চেকটা ইস্যু করি শুধুমাত্র বাজার থেকে পণ্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে, সেটাকে আমরা বলছি মার্কেট চেক। এখন তার মার্কেট চেক ইউজ করি না আমরা, এখন আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো ইউজ করি। এরপরে অগ্রিম বা পর তারিখের চেক, অর্থাৎ ধরেন অগ্রিম ডেট দিয়ে দিল, চেকটা আজকে ইস্যু করে আমি ডেট দিয়ে দিলাম 2022 সালের এপ্রিলের 4 তারিখ। তো এখন এই চেকটা তো এপ্রিলের 4 তারিখ লেখা, তো আজকের ডেট তো এপ্রিলের 4 তারিখ, এটাকে আমরা বলছি অগ্রিম চেক। আর পর তারিখ মানে আজকে হচ্ছে 15 তারিখ, তো আমি 13 তারিখের ডেট দিলাম, এটাকে বলছি আমরা পর তারিখ বা পূর্ব তারিখের চেক। আচ্ছা, কারা কারা দাগ কাটতে পারে? প্রথমে হচ্ছে আদেশটা, অর্থাৎ যিনি চেক প্রস্তুত করে উনি হচ্ছে চেকে দাগ কাটতে পারে। অর্থাৎ ধরেন জুনায়েদ খান রাহাত সাহেবদের একটা ব্যাংক হিসাব আছে, জুনায়েদ খান রাহাত সাহেব যাকে চেক ইস্যু করবে উনি ইচ্ছা করলে কি করতে পারে, দাগ কেটে দিতে পারে। আচ্ছা, আবার ধারক, অর্থাৎ ধরেন দেখা গেছে কি জুনায়েদ খান রাহাত ভাই আমাকে চেকটা দিয়ে দিছে, এখন আমি চেকটা নিয়ে আমি দাগ কাটতে পারবো, আমি কোনো ব্যক্তির নাম দিয়ে এটাকে আদেশটা করতে পারে, অর্থাৎ যিনি চেক প্রস্তুত করে তিনি, অথবা ধারক। আবার ধারক কি করতে পারে, সাধারণ দাগ কাটা চেক, অর্থাৎ যে চেকের ভিতর কোনো এই নাম লেখা থাকে না, উনি কি করতে পারে ওই চেকের মধ্যে নাম লিখে দিতে পারে। আর চেকের অনুমোদনের ক্ষেত্রে, চেক হস্তান্তরের ক্ষেত্রে, চেকের অনুমোদনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে বাহক চেকের ক্ষেত্রে কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন নেই, কারণ বাহক চেক যেই বহন করবে তাকে আমরা অর্থ পরিশোধ করব। হুকুম চেকের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন আছে, এই জন্য আমরা যে চেকগুলো ব্যাংকে ইস্যু করি এগুলো হুকুম চেক, মিস্টার করিম, পরের চেকের অপর পৃষ্ঠায় গিয়ে আমরা 2টা সাইন করে দিই, ওই 2টা সাইন গুলোকে আমরা অনুমোদন করলাম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর এরপরে হচ্ছে দাগ কাটা চেকের ক্ষেত্রে কি, আপনার দাগ কাটা চেক যখন আমরা হস্তান্তর করি তখন সেক্ষেত্রে অনুমোদন উপস্থাপন প্রয়োজন, মানে আমি যখন দাগ কেটে অমুক ব্যক্তির নাম লিখে দিচ্ছি তো ওই ব্যক্তিকে অনুমোদন করে দিতে হবে। আর ব্যাংক কখন চেক সম্মান করতে পারতো? ব্যাংক মানে আপনি চেক দিলে ব্যাংক আপনাকে টাকা দিতে পারতো, সেটা কখন, যখন হচ্ছে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স থাকবে। অর্থাৎ গ্রাহকের হিসাবে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকে তো ব্যাংক আপনাকে চেকের অর্থ পরিশোধ করবে না। এবং চেকটা যথাসময়ে এবং যথাযথ নিয়মে, টাকার অঙ্ক থেকে শুরু করে তারিখ থেকে শুরু করে যথাযথ নিয়মে চেকটা উপস্থাপন হবে। চেকে কোনো ধরনের ত্রুটি না থাকলে চেক প্রস্তুতে। এরপরে চেক পরিশোধের ক্ষেত্রে আদালত কর্তৃক আইনগত কোনো নিষেধ না থাকলে, যেমন আদালত আইন থেকে এই আদালত কর্তৃক নিষেধ, তাহলে ব্যাংক আপনাকে দিবে না। এরপরে চেকের নির্দিষ্ট তারিখ থাকলে, চেক আপনি ফাঁকা তারিখ ছাড়া চেক একটা নিয়ে আসছেন, তাহলে ওই টাকা ব্যাংক দিবে না। চেকের মধ্যে টাকার অ্যামাউন্ট লেখা নাই, ওই টাকা ব্যাংক দিবে না। আর সংযুক্ত চিটা বা পুচ্ছ হচ্ছে কি, আমরা যখন ডকুমেন্টের উপর নাম লিখে লিখে অনুমোদন করি, তো অনুমোদন করতে করতে একসময় দেখা গেছে কি অনুমোদনের জায়গাটা ফিল আপ হয়ে যায়, তখন আমরা যে এক্সট্রা একটা সাদা কাগজ অ্যাড করে দিয়ে অনুমোদন দিচ্ছি, সেটাকে আমরা বলছি সংযুক্ত চিটা বা পুচ্ছ। আর প্রমিজরি নোট হচ্ছে কি, প্রমিজরি নোট যে ওই যে অঙ্গীকার পত্রকে আমরা বলছি প্রমিজরি নোট, যে নোট হস্তান্তরযোগ্য, যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অঙ্গীকার করে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। আর বিনিময় বিল তো বললামই, যে বিনিময় বিলের মাধ্যমে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন কি করে থাকে, আদেশ দিয়ে থাকে। যে যেমন ধরেন আমি রাহাত ভাইয়ের কাছে টাকা পাই, তো রাহাত ভাই আমাকে একটা বিল দিল যে 3 মাস পরে উনি আমাকে 3 মাস পরে এই পরিমাণ টাকা আমাকে পরিশোধ করবে, এটাকে আমরা বলছি বিনিময় বিল। যেখানে বিনিময় বিল আর প্রমিজরি নোট সেম হয়ে যাচ্ছে না তাহলে? কোনটা? দুইটাই তো বিনিময় বিল আর প্রমিজরি নোট সেম হয়ে যাচ্ছে না? না 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 না,
প্রমিসরি নোট আর বিনিময় বিলের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিনিময় বিলের মধ্যে এখানে ধরেন একজন ব্যক্তির কাছে, ধরেন আমি আপনার কাছে ধারে পণ্য বিক্রয় করছি, এখন ধারে বিক্রয় করার ফলে আপনি আমার দেনাদার হলেন। বিনিময় বিলটা হচ্ছে এক প্রকার প্রাপ্য বিল বলি না আমরা, জি ভাইয়া। প্রাপ্য বিল আর প্রদেয় বিল, অর্থাৎ যিনি টাকাটা দিবে তার জন্য প্রদেয় বিল, যিনি টাকাটা পাবে তার জন্য প্রাপ্য বিল। বুঝতে পেরেছেন? এটা প্রমিসরি নোটের মতো না। আপনার প্রমিসরি নোট তো আপনি বিনিময় বিল ইচ্ছা করলে আপনি টাকা পরিশোধ নাও করতে পারেন, কিন্তু প্রমিসরি নোটের টাকা তো অবশ্যই পরিশোধ করতে হবে। দুইটাই ভাইয়া লিখিত ভাবে দেওয়া হয় না? দুটাই লিখিত ভাবে দেয়া হয়। আর এগুলো হচ্ছে আপনাদের ওই থিওরিটিক্যাল করার জন্য, মানে আমি যে বিষয়গুলো আলোচনা করি ওগুলোর মধ্যে দেখা গেছে এগুলো একটু থিওরিটিক্যালি আলোচনা করছে, এই আর কি। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো বিষয়ে? পুরো লেকচারে কোনো প্রশ্ন আছে? আজকের লেকচারটা ছোট লেকচার, ফাইন্যান্সের লেকচার গুলো বড় হয়, এগুলো ব্যাংকিং এর লেকচার, তো ব্যাংকিং এর লেকচার একটু ছোট থাকে। হারানো চেকটা কি ভাইয়া? কোনটা? হারানো চেক। আচ্ছা, হারানো চেকটা হচ্ছে ধরেন আপনি চেকটা ইনকেস আপনি টাকা উঠাতে গিয়ে, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল যে আমি টাকা উঠাতে যাচ্ছিলাম, আমার আব্বু আমাকে চেকটা দিছিল, এখন প্রতিমধ্যে আমি চেকটা হারিয়ে ফেললাম। এখন হারিয়ে ফেলছি, এখন এই চেক তো কেউ কেউ গিয়ে সাবমিট করলে টাকা ব্যাংক থেকে উঠাতে পারবে। তো পরে এখন আমি কি করলাম, ব্যাংকে গিয়ে বলে দিলাম যে আমার এই চেকটা হারাই গেছে। তো এখন উনি ওই চেকের নাম্বারটা নিয়ে আমাকে কি করলো, ওই চেকটা ক্যান্সেল করে দিল। এখন কেউ যদি ওই চেকটা নিয়ে যায় তো ব্যাংক বুঝতে পারবে এটা হারানো চেক। বুঝতে পারছেন? আর উপহার চেকটা? উপহার চেক হচ্ছে যে চেকগুলো সাধারণত আমরা উপহারের প্রদানের জন্য করে থাকি, যেমন ধরুন ওই যে আমরা দিই না যে আপনি $3000, এই যে সাকিব আল হাসানরা যে আপনার প্রাইস মানি পেয়ে থাকে, দেখেন না $4000 দেখছেন? জি। ওই যে বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এখানে যে চেকগুলো দেওয়া হয় এগুলোকে আমরা উপহার চেক বলছি। আর কারো কোনো- বিনিময় বিলের পক্ষ কয়টা থাকে বিনিময় বিলের? আচ্ছা, বিনিময় বিলে যদি আমরা দেখি যে প্রধানত তিনটা পক্ষ, প্রধানত আমরা দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে আদিষ্ট আদেষ্টা, আদিষ্ট আদেষ্টা, এছাড়া একাধিক পক্ষ হতে পারে, ব্যাংকও থাকতে পারে, এরপর আরো অন্য পক্ষ থাকতে পারে, তবে আদিষ্ট আর আদেষ্টা অবশ্যই থাকবে। আর কারো কোনো প্রশ্ন নাই? বর্ষা সরকার আছেন? বর্ষা সরকার, জি ভাইয়া। আপনি কি আজকে নতুন? হ্যাঁ, আজকে ফিনান্স ক্লাসে আজকে। আচ্ছা আচ্ছা, এতদিন ক্লাস করেন নাই কেন? আমি আগের সপ্তাহে অ্যাডমিট হইছি। ও আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা বাসায় করছেন কিছু না? না, আগে তো তেমন হয়নি, কোচিং এক্সাম করা হয়নি। আচ্ছা, পড়াশোনা তো একটু এখন করতে হবে, পরীক্ষার সামনের দিকে চলে আসছে। আমি এখানে ওই মোটামুটি যারা আগে করে তাদের নামটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে বলতে বলতে। তো আপনার নামটা দেখে মনে হলো যে আপনি আজকে আসছেন। পড়া বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, অ্যাকাউন্টিং ক্লাস করছেন না? হ্যাঁ, করছি। আচ্ছা আচ্ছা, ম্যাথ গুলো করতে পারেন? কিছু কিছু পারছি, আবার কিছু সময় ছিল শিখাই নিছি। আচ্ছা আচ্ছা, ভালো। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আনিকা, ফৈজিয়া, ঋতু, কিরণ সাহা? ব্যাংক হিসাব বিবরণী কি ভাইয়া? বুঝি না। ব্যাংক হিসাব বিবরণী। আচ্ছা, ব্যাংক হিসাব বিবরণী হচ্ছে যে বিবরণের মাধ্যমে গ্রাহকের টাকা, আপনার জমার পরিমাণ, উত্তোলনের পরিমাণ, সেটাকে আমরা বলছি ব্যাংক হিসাব বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ ধরেন আমি চাচ্ছি যে গত 5 মাসের আমার হিসাবে
কি পরিমাণ টাকা জমা দিচ্ছি, কি পরিমাণ টাকা উঠাইছি সেই বিবরণটা আমি দেখতে। তো তখন ব্যাংক আপনার গত 5 মাসের যে বিবরণীটা আপনাকে প্রোভাইড করছে সেটাকে আমরা বলছি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক হিসাব বিবরণ। আনিকা আক্তার, ফৌজিয়া ঋতু, বাকিদের আর কোনো প্রশ্ন আছে? আমার নাম আনিকা আক্তার না, কি নাম আপনার? আমার নাম আনিশা অর্পণা আনিকা। আনিকা সরকার? আনিকা, না ভাইয়া, আনিশা অর্পণা আনিকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, আজকে কোনো কোশ্চেন নাই, আজকে আমার ভালোই লাগছে তো। আচ্ছা, তৈবা, তারপর হচ্ছে ফৌজিয়া ঋতু, আর বাকিদের কারো কোনো প্রশ্ন? আমার আছে ভাইয়া জি, একজন একজন তৈবা করেন। ভাইয়া, তারপর ওই যে রাসেল ভাই। চেকের যখন আলোচনা করতেছিলেন ওখানে একটা চেক ছিল, প্রত্যায়িত চেক। আচ্ছা, এটা হচ্ছে ধরেন, ওইটার ব্যাপারটা হচ্ছে ধরেন আদেশটা যদি ইনকেস দেওয়ালিয়া হয়ে যায়, মানে যিনি চেক আপনাকে দিয়েছে, ধরেন ফর এক্সাম্পল আপনি আমার কাছে টাকা পান, তো আমি আপনাকে একটা চেক দিলাম, এখন চেক দেওয়ার আগে আমি দেওয়ালিয়া হয়ে গেলাম, বা আমার হিসাব আদালত কর্তৃক বন্ধ করে দেওয়া হলো, বা আমার হিসাবের পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তো এটাকে আমরা বলছি প্রত্যায়িত চেক। বুঝতে পারছি। ডিপোজিট কি পেনশন রাসেল ভাই? স্কিম, রাসেল ভাই ভাই বলেন। আমার একটু পাঠ্য মানে এই পড়ার বাইরে একটু কথা ছিল, যে বলা যাবে? পার্সোনাল কথা নাকি? না 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 না, আমার পড়ার বিষয়েই। জি বলেন। ভাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মানে ম্যাথ আছে, এটা কি আমাদের কি পড়ানো হবে? মানে একটা মানে সাধারণ একটা ম্যাথ আছে যে। ম্যাথ, এটা আসলে ওই আপনারা এই রাজন ভাইয়ের সাথে একটু কথা বলবেন এই ব্যাপারে, ঠিক আছে? জি রাজন ভাইয়ের সাথে কথা বললে হয়তো উনি বলতে পারবে আর কি। আর যদি আচ্ছা, ঠিক এমনি আছে। পার্সোনালি যদি ম্যাথে ইনকেস কোনো সমস্যা থাকে, তো এই ক্ষেত্রে আমি যদি পারি আমি আপনাকে হেল্প করার ট্রাই করবো আর কি। এটা হচ্ছে কথা দিতে পারছি না, তবে রাজন ভাইয়ের সাথে আপনি কথা বলবেন। জি ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ডিপোজিট পেনশন স্কিম, ডিপোজিট পেনশন স্কিম এগুলো হচ্ছে মেয়াদি হিসাব। যে ধরেন আমি এই 5 বছর ধরে আমি প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা করছি, এগুলোকে আমরা মেয়াদি হিসাবের মধ্যে আমরা নিয়ে আসি আর কি, এক প্রকার সঞ্চয় হিসাব। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া, প্রত্যাখ্যাত চেক আর চেক আর হচ্ছে প্রত্যায়িত চেক, দুইটা কি এক? দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। প্রত্যাখ্যাত চেকটা হচ্ছে ডাইরেক্ট, হচ্ছে যে চেকটার টাকা ব্যাংকে আপনাকে দিচ্ছে না, কারণ হচ্ছে চেকে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, সেটাকে আমরা বলছি প্রত্যাখ্যাত চেক। আর প্রত্যায়িত চেকটা প্রত্যাখ্যাতেরও একটা কারণ হতে পারে, আবার আদালত কর্তৃক আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে বলা হয়েছে সেক্ষেত্রে হতে পারে, আবার আইনগত কোনো জটিলতার কারণে আপনাকে সরকার নিষেধ করছে অর্থ না দিতে, সেটাও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে আজকের জন্য এখানে রাখলাম আর কি আমরা, নাকি? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। জি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, এত সুন্দরভাবে ক্লাসটা করানোর জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ। আর আগামীকালকে যে ক্লাসের নোটিফিকেশন গুলো দেওয়া হয়েছে ওইগুলো ফলো করবেন, সবাই ক্লাসে অ্যাটেন্ড করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।